আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা। এরপর জানিয়ে দিব এবার আমেরিকা যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি হুতিদের। এদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা। আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে আরও হামলার পরিকল্পনা আমেরিকার। এরপর জানিয়ে দিব চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে 99। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনে বিশ্বাসযোগ্যতা ও ইমরানের বিরুদ্ধে রায় প্রশ্নবিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কঠোর বার্তা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। তবে তারা এখনই আলোচনা ভেঙে দিচ্ছে না, তারা নিজেরা বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে। হামাসের এক নেতা জানিয়েছেন, গাজার অন্যান্য গ্রুপের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, প্রস্তাবটির ব্যাপারে তারা শিগগিরই মতামত দেবেন। গত সপ্তাহে প্যারিসে কাতার, মিশর, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি অস্ত্রবিরতি প্রস্তাব উত্থাপন করে। এতে 6 সপ্তাহের অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময়ের কথা রয়েছে। বেশ কয়েকটি মিডিয়ায় বলা হয়, হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার বন্দি বিনিময়ের আগেই যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের নিশ্চয়তা দাবি করেছেন। হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্ককে বলেছেন যে পক্ষগুলো কোনো চুক্তির কাছাকাছি নেই। তিনি জানান, হামাস যুদ্ধ বন্ধের দাবি করছে। এদিকে রোববার রাতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে গাজা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ বিরতির পর আবার পূর্ণমাত্রায় হামলা শুরুর সম্ভাব্যতা, গাজায় এখনো আটক 132 জনকে মুক্তির চুক্তি, হামাসের সাথে চুক্তির ফলে কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া যেতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানান, সভায় লিকুদ পার্টির আইনমন্ত্রী ইয়ারিফ লেভিন, শিক্ষামন্ত্রী ইয়ফ কিশচ, পরিবহন মন্ত্রী মিরি রেজেভ, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস, প্রবাসী ইহুদি বিষয়ক মন্ত্রী আমিসাই চিকলি জোর দিয়ে বলেছেন যে বন্দি বিনিময় নিয়ে বড় যেকোনো চুক্তি মন্ত্রিসভার পূর্ণ বৈঠকে অনুমোদিত হতে হবে। বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের বিনিময়ের সময় নভেম্বরের একজনের বিনিময়ে 3 জনকে মুক্তির নীতি অনুসরণ করা হবে। উল্লেখ্য, নভেম্বরের 105 জন ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দেওয়া হলেও চুক্তি অনুযায়ী ছাড়া পেয়েছে 80 জন। বাকিদের হামাস শুভেচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে 240 জনকে। বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, নেতানিয়াহু তাও অস্বীকার করেন। সূত্র টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা এবং অন্যান্য। এবার আমেরিকা যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি হুতিদের। ইয়েমেনে হুতিদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাজ্য। এবার পাল্টা হামলার হুমকি দিয়েছে হুতিরা। রোববার গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এ হুঁশিয়ারি দেন। খবর ওয়াশিংটন পোস্টের। আল বুখাইতি বলেন, এই যৌথ হামলার প্রত্যুত্তর দেওয়া হবে, প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে। এর আগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানান, ইয়েমেনে 13টি স্থানে হুতিদের অস্ত্র ও অন্যান্য মজুতাগারের 36টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার প্রক্রিয়ায় এ হামলা চালানো হয়। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতিরা এই হামলা শুরু করে। সে সময় তারা জানিয়েছিল, গাজায় ইসরায়েলি হামলা যতদিন চলবে ততদিন এই হামলা তারা করবে। এর আগে জর্ডানে মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে শুক্রবার সিরিয়ায় ও ইরাকে থাকা ইরানি স্থাপনার হামলা চালায় আমেরিকা। এর একদিন পরই ইয়েমেনে এই যৌথ হামলা। আমেরিকার স্থানীয় সময় রোববার ভোর 4টার দিকে এই যৌথ হামলা চালানো হয়। হামলার লক্ষ্য হিসেবে হুতিদের কাছে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল। এগুলো মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় হুমকি।
হুতিদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইয়েমেনে 5টি হুতি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে সেন্টকম জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ভূমি আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা লোহিত সাগরে জাহাজের ওপর হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সেন্টকম বলেছে এই পদক্ষেপ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করবে এবং মার্কিন নৌবাহিনী জাহাজ এবং বাণিজ্যিক জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করে তুলবে। গত শনিবার রাতে ইয়েমেনের 13টি জায়গায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হুতিদের হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক টহল জোট। তবে এখনই হামলা থামছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এমনকি ইরানের অভ্যন্তরে হামলা চালানোর সম্ভাবনা নিয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে আবারও হামলার পরিকল্পনা আমেরিকার। গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ওই হামলায় আমেরিকার 3 সৈন্য নিহত হয় এবং 40 জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জবাবে ইতিমধ্যে ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আমেরিকা। দুই দেশে অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক সহ প্রায় 50 জনের প্রাণহানি ঘটেছে। রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে সুলিভান বলেন, আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই যে আমাদের বাহিনীর উপর যদি হামলা হয় আর আমাদের লোকজন নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে আরও হামলা করবে এবং অতিরিক্ত পদক্ষেপ নেবে। এদিকে শনিবার ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অন্তত 36টি লক্ষ্যবস্তুতে যৌথভাবে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত সপ্তাহে জর্ডানে প্রাণঘাতী হামলায় আমেরিকান 3 সৈন্যের মৃত্যুর পর ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে আমেরিকা। পেন্টাগন বলেছে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর জন্য ব্যবহার করে এমন 13টি স্থান লক্ষ্য করে শনিবারের হামলা করা হয়েছে। এর আগে গত শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্তত 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় দুই দেশে অন্তত 48 জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। মার্কিন আরেক সংবাদ মাধ্যম সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে সুলিভান বলেছেন, শুক্রবার যা ঘটেছে তা আমাদের প্রতিক্রিয়া শুরু মাত্র শেষ নয়। আমরা কিছু দেখা, কিছু সম্ভাব্য অদেখা আরও পদক্ষেপ গ্রহণ করব। তবে আমি এটাকে উন্মুক্ত সামরিক অভিযান বলবো না। সূত্র রয়টার্স। চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে 99। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির ভালপারাইসো অঞ্চলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। খবর বিবিসির। দেশটির সরকারি সূত্রে জানিয়েছে সারা দেশে 43,000 হেক্টরেরও বেশি এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। দাবানলে পর্যটক নগরী ভিনা দেল মার ও আশেপাশে এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছে না। এদিকে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য কর্মকর্তাও জারি করেছে। একই বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য পরিবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনা শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, আমরা যে তথ্য পেয়েছি তাতে নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুন 30,000 হেক্টর থেকে 43,000 হেক্টরে ছড়িয়ে পড়েছে। উদ্বেগের বিষয় হচ্ছে কোথাও কোথাও আগুন শহরের খুব কাছে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, চিলিতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রার সময় প্রায় দাবানলে ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের নির্বাচনে বিশ্বাসযোগ্যতা ও ইমরানের বিরুদ্ধে রায় প্রশ্নবিদ্ধ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র 5 দিনের মধ্যে 3টি মামলার বিচার প্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে সাইফার তোষাখানা, উপহার ভান্ডার এবং ইদ্যত, একটি বাধ্যতামূলক অপেক্ষার সময় যা একজন মুসলিম মহিলাকে তার স্বামীর মৃত্যু বা বিবাহ ভেঙে যাওয়ার কারণে পালন করতে হবে মামলা। কিন্তু 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে মামলাগুলি রায়ের ন্যায্যতা, বিচার প্রক্রিয়া এবং রায়ের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞ এবং সমালোচকেরা। বিশেষজ্ঞরা বলেছেন যে দ্রুত
বিচারের উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের আগে তাকে দোষী সাব্যস্ত করা। পিএমএল-এর নেতা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে 2018 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ঠিক একইভাবে এভেনফিল্ড মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের অবসর নেওয়ার পর মনে হচ্ছে সামরিক সংস্থা সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান পিটিআই এর বিরুদ্ধে একজোট হয়েছে, বিশেষ করে ইমরান খানের বিরুদ্ধে। আইনজীবী আব্দুল মঈজ জাফরি বলেন, এই 3 দিন আইন ও বিচারের নামে হাস্যকর বর্বরতা ঘটেছে। প্রতিটি রায়ই শেষটির চেয়ে হাস্যকর ছিল। জাফরি আফসোস করে বলেন যে বর্তমান পরিস্থিতি সবচেয়ে দুর্ভাগ্যজনক দিকটি হল বিচার ব্যবস্থা, যা বৃহত্তর ষড়যন্ত্রে একটি সম্পূর্ণরূপে দুর্বল এবং জটিল হাতিয়ার হিসেবে উন্মোচিত হয়েছে। তিনি বলেন, আইনের পরিপ্রেক্ষিতে বা বৈধতার কাঠামোর মধ্যে তাদের ব্যাখ্যা করার চেষ্টা, আইনজীবীকে জিজ্ঞাসা করাটা এবং জনসাধারণের উত্তর দেওয়াটা উভয়ের বুদ্ধিমত্তাকে অপমান করা। আদালত যদি রঙ্গমঞ্চ হয়ে যায় তাহলে সব আইনজীবীকে বুঝতে হবে যে তারা ভারের ভূমিকা পালন করছেন।